তোমাদের সাথে আজকে আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্মের টোটাল অধ্যায়টা সংক্ষেপে। এই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যেমন আসে তেমনি ভর্তি পরীক্ষায়ও অনেক প্রশ্ন থাকে। এই অধ্যায়ে আছে পদার্থ কি তিন ধরনের: কঠিন, তরল, বায়বীয়। প্রথম অংশটা স্থিতিস্থাপকতা নিয়ে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয়টা তরল পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, তৃতীয়টা তরল পদার্থের সান্দ্রতা, এটা গ্যাসীয় পদার্থ আছে কিন্তু তরল পদার্থ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। এই তিন টাইপ থেকে সৃজনশীল থাকে। প্রথম টাইপ এটা স্থিতিস্থাপকতা, দ্বিতীয়টা পৃষ্ঠ টান, আর তৃতীয়টা হলো সান্দ্রতা। এই রিলেটেড সৃজনশীল থাকে। এখন স্থিতিস্থাপকতা বা ইয়াং এর গুণাঙ্ক। বোর্ড পরীক্ষায় সৃজনশীলের জন্য এই স্থিতিস্থাপকতা এই টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ। স্থিতিস্থাপকতা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, তারের দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। এটা অবজেক্টিভের জন্য মনে রাখবে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। পদার্থটা কি পদার্থ দ্বারা তৈরি, কি উপাদান দ্বারা তৈরি তার উপর নির্ভর করবে, আর কিছুর উপর নির্ভর করবে না। এখন ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কি? ওয়াই সমান এফ এল বাই এ এল। এফ মানে কি? বল, আর এল মানে দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি ছিল? এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি, এম মানে কোনো তারে যে বস্তু ঝুলন হয়, এম মানে ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর আর মানে ব্যাসার্ধ। তো তাহলে এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওয়াই সমান এফ এল বাই এল অথবা ওয়াই সমান এম জি এল বাই পাই আর স্কয়ার এল, মনে রাখবো আমরা। এ মানে কি? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ সমান পাই আর স্কয়ার। তাহলে দেখো, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এল মানে এই ছোট এল দৈর্ঘ্য বৃদ্ধি এবং আর স্কয়ার, এটার মধ্যে সম্পর্ক কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক, এল প্রপোর্শনাল 1 বাই আর স্কয়ার। ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে? 4 গুণ হবে। অবজেক্টিভ, তারের ব্যাসার্ধ অর্ধেক করলে যদি একই বল প্রয়োগ করো, সবকিছু যদি ঠিক থাকে, এ তারপরে আদি দৈর্ঘ্য সবকিছু যদি ঠিক থাকে, কিন্তু ব্যাসার্ধ যদি অর্ধেক করে ফেলো, তাহলে ভারে মানে ওজনে মানে বলে, একই ভারে মানে ওজনে বলে, একই বলে দৈর্ঘ্য প্রসারণ 4 গুণ হয়ে যায়। অবজেক্টিভ। এরপরে আসো স্থিতিস্থাপক বিভব শক্তি ও পয়সন অনুপাত। এই যে একটা তারকে বল প্রয়োগে যখন দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়, তাহলে সেখানে কি কাজ হয়? তার মোট কাজ কি? ডাব্লিউ সমান হাফ এফ এল। ডাব্লিউ সমান ওয়াই এ এল স্কয়ার বাই 12। ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য, ডাব্লিউ মানে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, এফ মানে বল। আমরা সঞ্চিত শক্তি বা কৃত কাজের ইকুয়েশন ডাব্লিউ সমান হাফ এফ এল, হাফ এফ এল, অথবা ডাব্লিউ সমান ওয়াই এ এল স্কয়ার বাই 12। সৃজনশীলে কি তথ্য দেওয়া আছে তার উপর নির্ভর করে আমরা এই দুইটার যে কোনো একটা সূত্র লিখবো, যদি মোট কৃত কাজ বা মোট শক্তি আসে, বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। এখন টোটাল আয়তনে সঞ্চিত শক্তি বা কাজ এটা, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কি হবে? স্মল ইউ সমান হাফ পীড়ন ইন্টু বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি। এটাকে আমরা যদি ইকুয়েশন মোডে পীড়ন ইন্টু বিকৃতি, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ইউ সমান হাফ পীড়ন মানে কি? হাফ পীড়ন মানে হলো এফ বাই এ, এফ বাই এ। আর বিকৃতি মানে কি? বিকৃতি মানে এল বাই এল। এরকম কিন্তু, এরকম লিখতে পারি কিন্তু, পীড়ন হাফ
পীড়ন মানে এফ বাই এ, বিকৃতি মানে এল বাই এল। আমাদের এরকম ইকুয়েশনটা হতে পারে। আমরা অঙ্ক করার সময় এরকম ইকুয়েশন লিখেও করতে পারবো, এরকম লিখেও করতে পারবো। এইটাকে লেখা যায় ইউ সমান, দেখো ডাটা কি দেওয়া থাকে, যদি ওয়াই দেওয়া থাকে, তখন যদি এফ দেওয়া না থাকে, তাহলে ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, বিকৃতি স্কয়ার মানে কি এল স্কয়ার বাই এল স্কয়ার। অঙ্ক করার জন্য কিন্তু আমাদের এমনও লাগতে পারে, হ্যাঁ, হাফ ওয়াই এল স্কয়ার বাই এল স্কয়ার, হাফ ওয়াই বিকৃতি স্কয়ার, এল বাই এল হোল স্কয়ার আর কি, এল বাই এল হোল স্কয়ার। তাহলে হাফ ওয়াই এল স্কয়ার বাই এল স্কয়ার অথবা হাফ ওয়াই এল বাই এল হোল স্কয়ার। তাহলে এই চেহারাটাও মুখস্থ করতে হবে যখন ওয়াই আর দৈর্ঘ্য বৃদ্ধি এবং আদি দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন। যখন এফ এবং এ দেওয়া থাকবে না, ব্যাসার্ধ বা বল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া না থাকবে, তখন সরাসরি এই সূত্রে আমাদের করতে হবে। তাহলে আমরা এই সূত্রটাও লিখে রাখবো, এই যে এটা হাফ ওয়াই এল স্কয়ার বাই এল স্কয়ার, বইয়ে কিন্তু সরাসরি এটা নেই। এখন দেখো পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত কি সিগমা দ্বারা লিখবো। পয়সনের অনুপাত সমান কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে আমরা একটা মাইনাস চিহ্ন চিন্তা করতে পারি, যদি দৈর্ঘ্য বাড়ে পার্শ্ব বিকৃতি কমে মানে ব্যাসার্ধ কমে আর কি, হ্যাঁ, ব্যাসার্ধ বা ব্যাস কমে মাইনাস দিতে পারি, কিন্তু অঙ্ক করার সময় দেওয়া লাগবে না। আর যদি কখনো দেওয়া থাকে সেটাও ভুল না। তাহলে সিগমা সমান পার্শ্ব বিকৃতি মানে কি ব্যাসার্ধের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন বাই ব্যাস, হ্যাঁ, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল, সেটা উল্টেও এটা হয়, তাহলে ডিএল বাই ডিএল। ব্যাসের পরিবর্তন, আদি দৈর্ঘ্য, আদি ব্যাস, দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে সিগমা সমান ডিএল বাই ডিএল। মনে রাখবে যদি ব্যাস দ্বারা লিখি তখন কি লিখবো, ব্যাস দ্বারা যদি লিখি তাকে আমরা লিখবো ছোট আর লিখতে পারি ব্যাসার্ধের পরিবর্তন, অথবা ডেলারও লেখা যায়, ডিভাইডেড বাই ব্যাসকে ডি দ্বারা লিখি, ব্যাসার্ধটাকে বড় আর দ্বারা লিখবো। আর এই এটাকে যদি এই ব্যাসার্ধের পরিবর্তনটাকে যদি ডেল আর দ্বারা লিখি, তাহলে এইটাকে ছোট আর লেখা যাবে, এই বড় আরটাকে ছোট আর লেখা যাবে, দরকার নেই, এটা লিখলেই হলো, ঠিক থাকলেই হলো। আর এল বাই আর এল, আর মানে ব্যাসার্ধের পরিবর্তন, আর অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন, এল আদি দৈর্ঘ্য, আর আদি ব্যাসার্ধ, আর স্মল এল দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি, আর ডি হলো আদি ব্যাস, আর হলো আদি ব্যাসার্ধ, ডি হলো ব্যাসের পরিবর্তন, আর হলো ব্যাসার্ধের পরিবর্তন। এখন এটা অবজেক্টিভের জন্য খুব, পয়সনের অনুপাতের তাত্ত্বিক সীমা মানে লিখিতভাবে কাগজপত্রে -1 থেকে 0.5, এটা হলো এই সিগমার সীমা। -1 হতে পারে, -1 এর চেয়ে ছোট হবে না, 0.5 এর চেয়ে বড় হবে না, এর মাঝে যে কোনো মান থাকবে, তাই -1 থেকে 0.5। কিন্তু ব্যবহারিক সীমা এটা হলো তাত্ত্বিক সীমা, ব্যবহারিক সীমা হলো 0 থেকে 0.5। পয়সনের অনুপাতের ব্যবহারিক সীমা বাস্তবে কত, 0 থেকে 0.5। অবজেক্টিভের জন্য মনে রাখবে, ভর্তি পরীক্ষায় ব্যাপারটা ব্যবহারিক সীমাটা বেশি আসে, এটা একটু ব্যতিক্রম, 0 থেকে 0.5 ব্যবহারিক সীমা, এটা হলো -1 থেকে 0.5, এটা হলো তাত্ত্বিক সীমা। তাহলে তাত্ত্বিক সীমা ব্যবহারিক সীমা দুইটা আলাদা, মনে রাখবে। 5 সেকেন্ডের জন্য এই লেখার দিকে তাকাও। এরপরে আমরা পেষণ মানে পীড়ন, পীড়ন এবং বিকৃতির গ্রাফ বিশ্লেষণ, এটা পীড়ন এবং বিকৃতির যে গ্রাফ, সেখানে আবার 4টা বিন্দু খুব মনে রাখবো। এটা হলো সমানুপাতিক সীমা, এ বিন্দু হলো সমানুপাতিক সীমা, এইটা হলো বি বিন্দু স্থিতিস্থাপক সীমা, আর এটা হলো সি বিন্দু নতি বিন্দু। এখন আর অসহপীড়ন,
এই 4টা ব্যাপার মনে রাখবো পীড়ন এবং বিকৃতির লেখচিত্রে। এখন সমানুপাতিক সীমা মানে কি? এই সমানুপাতিক সীমা এই বিন্দু থেকে এই এ বিন্দু, এই এ বিন্দুটা হলো সমানুপাতিক সীমা। এই পর্যন্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ হুকের সূত্র পুরোপুরি মেনে চলে। এই থেকে এই পর্যন্ত সমানুপাতিক সীমা, হুকের সূত্র পুরোপুরি মেনে চলবে। এরপরে যদি আমরা আরো বল বাড়াই এবং স্ট্রেস যদি বেড়ে যায়, তখন কি স্থিতিস্থাপক সীমা, এই এ বিন্দু থেকে বি বিন্দু স্থিতিস্থাপক সীমা এই এই বি বিন্দু পর্যন্ত, মানে এই বিন্দু পর্যন্ত স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বস্তুর উপর থেকে বল সরালে বস্তু আদি অবস্থায় আর এই বি বিন্দুতে পৌঁছে গেলে আর সেখান থেকে আদি অবস্থায় ফেরে না। এর আগে পর্যন্ত বল প্রয়োগ করলে, এই বি বিন্দুতে যে বল তার চেয়ে কম বল প্রয়োগ করলে বস্তুটা বল সরানোর পরে আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু বি বিন্দুতে পৌঁছালে পরে বল সরালে পরেও তার আগের অবস্থায় বস্তুটা ফিরে আসে না, অর্থাৎ এটা হলো স্থিতিস্থাপক সীমা। এরপরে নতি বিন্দু, ছি হলো নতি বিন্দু। নতি বিন্দুটা কি? এই বল প্রয়োগে যদি কোনো বস্তুর বিকৃতি এই সি বিন্দুতে পৌঁছায়, তখন বল প্রয়োগ না করলেও, বল যদি প্রয়োগ করা বন্ধও করে দেওয়া হয়, তারপরও বস্তুর বিকৃতি হতে থাকে, মানে নিজে নিজে সে তো আগের অবস্থায় ফিরে আসেই না, বরং তার বিকৃতি বহাল থাকে, বিকৃতি বহাল থাকে। এরপরে এরপরে যদি আরো বল প্রয়োগ করা হয়, একটা সময় পরে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়। আরো বল প্রয়োগ করলে এমন একটা সময় পৌঁছাবে যখন বস্তুটা সেই বলের জন্য, বল প্রয়োগ করলে পীড়ন হয়, একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল তাকে বলে চাপ, আর এই একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বল ভিতর থেকে যে বাধা দেয় সেটাকে বলে পীড়ন। তাহলে অসহপীড়ন মানে আর সহ্য করতে পারে না, এরপরেও যদি আরো বল বাড়ানো হয়, একটা পর্যায়ে গিয়ে তার স্ট্রেস এত বেশি হয়, পীড়ন এত বেশি হয় যে সেটা বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, এটাকে বলে অসহপীড়ন। অসহপীড়ন, অসহ ওজন, ওজন মানে বল, অসহ বল, যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় সেটাকে বলে অসহ বল। অসহ ওজন, অসহ বল, অসহ ভার একই জিনিস, এগুলো 1 মার্কের জন্য আসে। অসহপীড়ন আলাদা, একক ক্ষেত্রফলে অসহ যে বল সেটাই হলো আসলে অসহপীড়ন। আচ্ছা, যাই হোক, আমরা এই গ্রাফটা মনে রাখবো। এটা হলো সমানুপাতিক সীমা, এটা হলো স্থিতিস্থাপক সীমা। সমানুপাতিক সীমা এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হলো নতি বিন্দু, বল না প্রয়োগ করলেও এইখানে পৌঁছালে পরে বস্তুর বিকৃতি বহাল থাকে, বিকৃতি বাড়তে থাকে। এরপরে একটা বল পর্যায়ে গিয়ে কোনো একটা বিন্দুতে গিয়ে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়। এরপরে আসে আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। ভর্তি পরীক্ষায় শুধু ইয়ং গুণাঙ্ক নয়, আরো দুইটা যে গুণাঙ্ক আছে, আয়তন গুণাঙ্ক আর দৃঢ়তার গুণাঙ্ক, সেটাও আমাদের জানতে হবে। আয়তন গুণাঙ্ককে আমরা কি দ্বারা লিখবো? বি দ্বারা লিখবো। আয়তন গুণাঙ্ক বি, এটা কিছু না, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আয়তন গুণাঙ্ক বি সমান পি ভি বাই এ। পি মানে কি? এফ বাই এ, পীড়ন বাই বিকৃতি। যে কোনো গুণাঙ্কই আসলে পীড়ন বাই বিকৃতি। এখন পীড়ন বাই বিকৃতি এফ বাই এ, এফ মানে বল, বাই ক্ষেত্রফল, এফ বাই এ, এটার পরিবর্তে পি লেখা যায়। সেজন্য আয়তন গুণাঙ্ক বি সমান পি বি, পি ভি বাই বি। এটাকে আমরা এভাবে লিখবো, ছোট ভি, এটাকে বড় ভি লিখবো না, এটাকে এই উপরেরটা বড় ভি, ক্যাপিটাল ভি, আর এটাকে ছোট ভি এখানে একটু এরকম দিয়ে দেবো। তাহলে বি সমান আমরা লিখতে পারি এফ বি বাই এ বি। এটাকেই সংক্ষেপে লেখা হয় পিভি বাই ভি। এখন পি হলো চাপ, ভি হলো আদি আয়তন, আর এই স্মল ভি হলো আয়তনের পরিবর্তন। এখন আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলে সংনম্যতা বা সংকোচনশীলতা। এটা 1 মার্কে আসে, 1 মার্কের আসে। সংকোচনশীলতা বা সংনম্যতা কি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বা সংকোচনশীলতা বলে। তাহলে এটা
এটা আয়তন গুণাঙ্ক সংলম্বতা সমান কি হবে v/p দিয়ে, এরকম এটা উল্টা হবে। তাহলে এটা আমরা জানলাম। এবার দৃঢ়তার গুণাঙ্ক বস্তুর আয়তনের পরিবর্তন না করেও তার চেহারার পরিবর্তন করা হয়। কোনো বস্তুর তল বরাবর যদি একটা বল স্পর্শক বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয় তখন বস্তুর চেহারা পরিবর্তন হয়ে যায়, মোচড় খায়। যেমন তোমরা কাপড় যখন নিগড়াও ভিজানোর পরে আবার যখন নিগড়িয়ে আমরা শুকাই তখন কিন্তু একটা মোচড় দেওয়া হয়। হ্যাঁ, এটাকে আমরা শিয়ার গুণাঙ্ক বলতে পারি, ব্যাবর্তন গুণাঙ্ক বলতে পারি, দৃঢ়তার গুণাঙ্ক বলতে পারি। তাহলে দৃঢ়তার গুণাঙ্ককে আমরা n দ্বারা লিখবো, n সমান f/a থিটা। একটা কোণে ঘুরে যায়। হ্যাঁ, এই যে ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত পড়লাম, তাদের মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। এটা ভর্তি পরীক্ষার জন্য লাগে। ইয়ং এর গুণাঙ্ক সমান 3b, মানে আয়তন গুণাঙ্ক 1 - 2 সিগমা। আবার যদি আমরা দৃঢ়তার গুণাঙ্ক চিন্তা করি y সমান 2n 1 প্লাস সিগমা। তাহলে এটা মনে রাখবে ভর্তি পরীক্ষার জন্য। আবার ইন্টারমিডিয়েটেও যদি কোশ্চেন এমসিকিউ কঠিন হয় তখন আসতে পারে। হয় মানে ইয়ং এর গুণাঙ্ক, বি মানে বাল্ক গুণাঙ্ক মানে আয়তন গুণাঙ্ক, এন দৃঢ়তার গুণাঙ্ক, আর সিগমা পয়সনের। পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি, এটা মূলত তরলের, পৃষ্ঠ টান তরলের একটা বিশেষ ধর্ম। আমরা পৃষ্ঠ টান কি, তরলের পৃষ্ঠে স্পর্শক বরাবর আর একক দৈর্ঘ্যের যে বল সেটাকে বলবো আমরা পৃষ্ঠ টান। পৃষ্ঠ টানকে আমরা টি দ্বারা লিখবো। পৃষ্ঠ টানের একক নিউটন মিটার ইনভার্স, আর মাত্রা হলো mt ইনভার্স 2। অবজেক্টিভের জন্য জানবে। পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক কি, যে কৃত কাজ W সমান টি, মানে পৃষ্ঠ টান ডেলে মানে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে টি ইন্টু ডেলে বা ডেলে ইন্টু টি, যেটাই লেখো, টি মানে পৃষ্ঠ টান, ডেলে মানে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে ডেলে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ পৃষ্ঠ টান ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন, এটা দিয়ে আমরা অঙ্ক করব। বড় ফোঁটা ভেঙে যদি n সংখ্যক ছোট ফোঁটায় পরিণত হয় তখন কৃত কাজ W সমান 4πr², আর টি মানে পৃষ্ঠ টান, n⁻³ - 1। আর যদি n সংখ্যক ছোট ফোঁটা মিলে একত্রে বড় ফোঁটা হয় তখন সূত্রটা কি হবে, এই সবই ঠিক থাকবে, শুধু 1 মাইনাস n⁻³। এই ভিতরের লেখাটা পাল্টে যাবে। হ্যাঁ, 1টা আগে আসবে, n⁻³ পরে যাবে, এটা শুধু মনে রাখবে। তাহলে বড় ফোঁটা থেকে ছোট ফোঁটার সূত্র এটা, আর ছোট ফোঁটা থেকে বড় ফোঁটার সূত্র এটা। আরেকটা জিনিস, বড় ফোঁটার ব্যাসার্ধ এবং ছোট ফোঁটার যে ব্যাসার্ধ তাদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে একটা, r³ সমান, কখনো যদি একটা ব্যাসার্ধ দেওয়া থাকে আর একটা ব্যাসার্ধ যদি জানা না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা ফোঁটার যে কোনো একটা, বড় ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকলে ছোট ফোঁটার ব্যাসার্ধ বের করতে পারবো, ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকলে বড় ফোঁটার ব্যাসার্ধ করতে পারবো। r³ সমান n r³, r³ সমান n r³, এটা একটা কিন্তু সম্পর্ক, আর কৃত কাজের সম্পর্ক এটা। তাহলে আমরা জানবো r³ সমান n r³। এখন অনেক সময় তো আসলে ফোঁটা ভেঙে একটা বড় ফোঁটা হবে এমন কোনো কথা নাই, বেশিও বড় ফোঁটা হতে পারে, তাই না? তাহলে আবার একটা ফোঁটা ভেঙে যে n সংখ্যক ফোঁটা হবে তাও না, অনেকগুলো বড় ফোঁটা ভেঙে n সংখ্যক ছোট ফোঁটা হতে পারে। তাহলে এইটা যদি মনে রাখো তাহলে আর যে কোনো অঙ্ক, m সংখ্যক বড় ফোঁটা ভেঙে n সংখ্যক ছোট ফোঁটা তৈরি হলে তখন সূত্র হবে 4πr²t। আগের সবকিছুই ঠিক থাকবে, কি হবে ছোট ফোঁটা, তাহলে ছোট ফোঁটা আগে n⁻³ মাইনাস n⁻³। n হলো ছোট ফোঁটার সংখ্যা, m হলো বড় ফোঁটার সংখ্যা।